ক্লাস 12-এর বায়োলজির ফার্স্ট যে ইউনিট সেটা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। সেখান থেকে টোটাল 14 মার্কসের কোশ্চেন আসবে ছোট বড় মিলিয়ে। তো সেই ইউনিটের মধ্যে 4টে চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 হচ্ছে বিভিন্ন জীবের যে জনন পদ্ধতি, চ্যাপ্টার 2 হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কিরকম ভাবে জনন সম্পন্ন হয়, থার্ড হচ্ছে রিপ্রোডাকশন ইন হিউম্যান মানুষের ক্ষেত্রে, অ্যান্ড চ্যাপ্টার 4 হচ্ছে জননগত স্বাস্থ্য, অর্থাৎ যেখানে জনন অঙ্গ রিলেটেড যে ডিজিজগুলো আছে সেইগুলো নিয়ে পড়তে হবে। তো এই 4টে চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 3টাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মেনলি ইম্পর্টেন্ট। কিন্তু সেই দুটো চ্যাপ্টারকে বোঝার জন্য আমাদের কিছু টার্ম, কিছু টাইপ আর কিছু এক্সাম্পল পড়তে হবে। সেটা আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেখান থেকে পড়তে হবে, জানতে হবে কিছু এক্সাম্পল, আর সেখান থেকে মেইনলি শর্ট কোশ্চেন কিছু সেগুলোই আসে। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেখানটাই আমরা কি জানবো, যে জননের টাইপস। তো জননের যে সংজ্ঞাটা সেটা আমরা জানি যে পদ্ধতিতে, যে জৈবনিক পদ্ধতিতে কি হয়, যে একটা জনিত্রী জীব তার নিজের অস্তিত্বটা বজায় রাখার জন্য পরিবেশে তার সেম আকৃতি বা সেম বৈশিষ্ট্য বিশিষ্ট আর একটা জনিত্রী জীব থেকে আরেকটা অপত্য জীব সৃষ্টি করে, সেটাই হচ্ছে জনন। তো সেই জননের কি প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা আমরা জানি। এখন যেটা জানবো সেটা হচ্ছে যে জননের প্রকারভেদ। তো জননের প্রকারভেদের মধ্যে মেনলি হচ্ছে জনন দুটো টাইপের, একটা হচ্ছে অযৌন জনন আর আরেকটা হচ্ছে যৌন জনন। এছাড়াও মেনলি উদ্ভিদের ক্ষেত্রে আরেকটা টাইপ হয়, সেটা হচ্ছে অঙ্গজ জনন। আর এটা ছাড়াও আরো একটা স্পেশাল টাইপের জনন, যেটা হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনী। সেটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। এটা একটা স্পেশাল টাইপের জনন পদ্ধতি। তো আজকে আমরা কি পড়বো, অযৌন জননটা কি, তার সংজ্ঞাটা কি, তার ইম্পর্টেন্স কি, তার মেরিট ডিমেরিট, সুবিধা অসুবিধা, আর অযৌন জনন কি কি ভাবে হতে পারে সেই পদ্ধতিগুলো আজকে জানবো। তো অযৌন জননের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, যে জনন পদ্ধতিতে শুধুমাত্র জনিত্রী জীবটার দেহকোষ, দেহের কিছু অংশ বা দেহকোষ, সেখান থেকেই জনিত্রী সদৃশ আর একটা অপত্য জীব তৈরি হবে, অর্থাৎ কোনো গ্যামেট সৃষ্টি হবে না বা দুটো জনিত্রী জীবের কিন্তু প্রয়োজন হবে না। তো গ্যামেট উৎপাদন ছাড়াই হতে পারে দেহকোষ থেকে, অথবা আর একটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে রেণু উৎপাদন। তো যে প্রক্রিয়াতে গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র জনিত্রী দেহের কি লাগছে, যে দেহের কিছু অংশ, অথবা রেণু উৎপাদন দিয়ে, এই দুটো পদ্ধতিতে যখন বংশবৃদ্ধিটা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অযৌন জনন, অর্থাৎ জনিত্রী জীব আমার একটাই লাগছে। এইবার যেহেতু এই অযৌন জননটাই কি হচ্ছে, যে কি বললাম, যে জনিত্রী জীবটা শুধুমাত্র দেহকোষ লাগছে, অর্থাৎ সোম্যাটিক সেল লাগছে। তো সেই সোম্যাটিক সেলটা মাইটোসিস হোক বা অ্যামাইটোসিস হোক, সেই পদ্ধতিতে বিভাজন হয়ে সেখান থেকে অপত্য সৃষ্টি হচ্ছে। তো যেহেতু সোম্যাটিক সেলের বিভাজন হয়ে অপত্যগুলো তৈরি হচ্ছে, সেই জন্য অযৌন জননটাকে আমরা সোম্যাটোজেনিক জনন বা ব্লাস্টোজেনিক জননও বলতে পারি। এখন এই অযৌন জননে আরেকটা টার্ম, সেটা হচ্ছে যে ক্লোন। তো অযৌন জননে কি হচ্ছে, শুধুমাত্র একটাই জনিত্রী জীব লাগছে, আর সেই জনিত্রী জীবটা থেকে যে অপত্যগুলো তৈরি হচ্ছে সেগুলোর মধ্যে কোনো ভেরিয়েশন হচ্ছে না, সেম জনিত্রী জীবটার মতনই অপত্যগুলো তৈরি হচ্ছে। আর এই সেম হচ্ছে বলে সেগুলোকে আমরা বলতে পারি ক্লোন। তো ক্লোন টার্মটা আমরা বুঝলাম যে অযৌন জননে যেহেতু জনিত্রী জীবের সাথে অপত্য জীব সেম হয়, কোনো ভেরিয়েশন থাকে না, সেই জন্য অপত্যগুলোকে বলা হয় জনিত্রীটার
ক্লোন। এখন আমাদের এবার এই অযৌন জননটা কোথায় হয়, কাদের দেহে সম্পন্ন হয়? তো মেনলি যে এককোষী জীবগুলো আছে সেই এককোষী জীবগুলোতে কিন্তু এই অযৌন জনন সম্পন্ন হয়, কিন্তু কিছু বহুকোষীও আছে। তো সেই বহুকোষীগুলো উদ্ভিদ প্রাণী, তাদের মধ্যে কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়। এখন এই অযৌন জননটা যে হচ্ছে তার কি কি সুবিধা আর কি কি অসুবিধা সেগুলো আমাদের কিন্তু পড়তে হবে। সেগুলো কিন্তু খুবই আসে যে সুবিধা অসুবিধাগুলো কি। সুবিধা হিসেবে আমরা কি বলতে পারি যে একটাই যেহেতু জনিত্রী জীব লাগছে সেই জন্য সেখানটায় কোনো নিষেক করতে হচ্ছে না। নিষেক করতে হচ্ছে না তার ফলে কি হচ্ছে যে অপত্য উৎপন্ন হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে, সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে, এবং কি হচ্ছে যে অল্প সময়েই অনেক বেশি আমরা অপত্য কিন্তু তৈরি করে নিতে পারছি আমরা না, যারা অযৌন জনন সম্পন্ন করে। তো দ্রুত তাহলে বংশ বিস্তারটা হচ্ছে, আর যে অপত্যগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সেম টু সেম জনিত্রী জনুর মধ্যে হচ্ছে। এইগুলোই হচ্ছে সুবিধা, যে কম সময়ে হচ্ছে, একটা মাত্র জনিত্রী লাগছে, প্রবাবিলিটিটা বেশি হচ্ছে, বেশি সংখ্যক অপত্য তৈরি হচ্ছে, এগুলো। আর অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে যেহেতু কোনো নিষেক সম্পন্ন হচ্ছে না তার ফলে ক্লোন তৈরি হচ্ছে, কোনো ভেরিয়েশন বা প্রকরণ বা এরকম কিছু হচ্ছে না। আর এগুলো যদি না হয় তাহলে সেই জীবগুলো যারা উৎপন্ন হবে তাদের কিন্তু অভিযোজন ক্ষমতাটা অনেকটাই কম হবে। ঠিক আছে, তাহলে এই রকম যদি ভেরিয়েশন না হয় তাহলে আমাদের যে জীবের অভিব্যক্তি, অর্থাৎ সরল থেকে জটিল জীব সবাই যদি সেম প্রকৃতির হয়ে যায় তাহলে সেই জৈব অভিব্যক্তিতে এই অযৌন জননের কিন্তু কোনো ভূমিকা থাকছে না। তো এইগুলো হচ্ছে কিছু অসুবিধা। তো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে যৌন জনন কি কি ভাবে সম্পন্ন হয়, প্রকারভেদগুলো, আর হচ্ছে তার কিছু এক্সাম্পল। তার আগে এই যে অযৌন জননের যদি আমরা একক ধরি, তো অযৌন জনন দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে দেহের কিছু অংশ বিভাজিত হয়ে বা রেণু উৎপাদনের মাধ্যমে। তো সেই যে রেণু উৎপাদন, সেখানটাই রেণুটা অলওয়েজ হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ এন। তো রেণু উৎপাদনের মাধ্যমে যে অযৌন জননগুলো সম্পন্ন হয় সেক্ষেত্রে অযৌন জননের একক হচ্ছে রেণু। কিন্তু যে যে টাইপস গুলোতে অযৌন জনন এই দেহের কোষের থেকে অপত্য তৈরি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই দেহ কোষটা অর্থাৎ 2n সেটাই কিন্তু অযৌন জননের একক হিসেবে কাজ করছে। ওকে, এবার আমরা অযৌন জননের টাইপস পড়ব। তো অযৌন জননের প্রকারভেদ পড়ার জন্য আমরা প্রথমেই একটা চার্ট করে নেব, কারণ অত ইন ডিটেল আমরা পড়বো না, শুধুমাত্র কি কি হয় আর প্রত্যেকটার এক্সাম্পল সেটুকু আমাদের পড়তে হবে বা জানতে হবে। তো অযৌন জনন মেনলি 6-7 রকম ভাবে হতে পারে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বিভাজন, অর্থাৎ যে জনিত্রী জীবটা, সেই জনিত্রী জীবটা বিভাজিত হয়ে যাবে। সেই বিভাজন হয়ে একটা কোষ সেটা বিভাজন হয়ে যাবে, বিভাজিত হয়ে দুটো অপত্য জীব তৈরি করবে। যদি দুটো অপত্য জীব তৈরি করে তাহলে সেটা হবে দ্বিবিভাজন। আর যদি একটাই অপত্য জনিত্রী সেটা থেকে অনেকগুলো অপত্য তৈরি হয় তাহলে সেটা হয়ে যাবে বহু বিভাজন। এখন দ্বিবিভাজন সেটা কি রকম ভাবে হবে তার উপর ভিত্তি করে দ্বিবিভাজনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেরকম অ্যামিবার ক্ষেত্রে যেটা হয়, অ্যামিবার দেহের কোনো নির্দিষ্ট গঠন নেই, প্রোটোপ্লাজমের ঘনত্ব যখন যেখানে বেশি থাকে বা কম থাকে তার উপর ভিত্তি করে অ্যামিবার গঠনটা সেরকম। তো সেই অ্যামিবাটায় দ্বিবিভাজনটার কোনো নিয়ম নেই, যে কোনো দিক থেকে বিভাজনটা অ্যামিবার একটা কোষ সেটা বিভাজিত হতে পারে, তখন সেটাকে আমরা বলবো সরল দ্বিবিভাজন। এখন ইউগ্লিনার দেহটাতে ওপর থেকে নিচ বরাবর দৈর্ঘ্য বরাবর যখন একটা কোষ বা একটা জীব সেখান থেকে দুটো
অপত্য তৈরি হয় তখন সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন। তার আদর্শ এক্সাম্পল হচ্ছে ইউগ্লিন। আমরা প্রত্যেকটা টাইপস আর তার একটা বা দুটো এক্সাম্পল মনে রাখবো। একবার অনুপ্রস্থ দ্বিবিভাজনের এক্সাম্পল কি, অর্থাৎ একটা জীবদেহ আছে সেটা প্রস্থ বরাবর ভেঙে গিয়ে সেখান থেকে দুটো অপত্য তৈরি হবে, তার এক্সাম্পল হচ্ছে প্যারামেশিয়াম। তারপরে হচ্ছে যে তির্যক, অর্থাৎ কোনো একটা জীবদেহ আছে সেখানটা তির্যক ভাবে, সেরাটিয়ামের ক্ষেত্রে সেখানটায় তির্যক ভাবে ভেঙে গিয়ে দুটো অপত্য জীব তৈরি করে। এইবার এটার মধ্যে একটা স্পেশাল টাইপ আছে যেটা হচ্ছে প্লাজমোটমি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। তো প্লাজমোটমিতে কি হয় যে এটা যাদের মধ্যে হয় তারা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, মানে তাদের মধ্যে প্রথম থেকে জনিত্রী জীবটার মধ্যে বহু নিউক্লিয়াস যুক্ত হয়। এবার বহু নিউক্লিয়াস যুক্ত জীবগুলোর মধ্যে প্রথমেই কি হয়ে যায়, প্রথমেই নিউক্লিয়াস বিভাজন হয় না, প্রথমেই সাইটোকাইনেসিস হয়ে যায়, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন হয়ে গেল। তাহলে একটা বহু নিউক্লিয়াস যুক্ত কোষ থেকে সাইটোকাইনেসিস হয়ে দুটো বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য তৈরি হলো। নেক্সট ফেজে সেই ক্যারিওকাইনেসিস হয়ে সেখান থেকে মাতৃকোষের যতগুলো নিউক্লিয়াস ছিল সেই রকম অপত্য কোষগুলোতেও সাইটোকাইনেসিসের ক্যারিওকাইনেসিসের মাধ্যমে নিউক্লিয়াস সংখ্যাটা সমান হয়। এই রকম যে স্পেশাল টাইপের বিভাজন সেটাকে আমরা বলছি প্লাজমোটমি। তো সেটা কোথায় দেখা যায়, ওপালিনা বা পেলোমিক্সা যে প্রোটোজোয়াগুলো আছে বা আদ্যপ্রাণী আছে সেগুলোর মধ্যে এই প্লাজমোটমিটা দেখা যায়। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বিভাজন বা দ্বিবিভাজন বলতে পারি। এবার যে বহু বিভাজন, অর্থাৎ একটা জনিত্রী থেকে অনেকগুলো অপত্য তৈরি হবে, তো সেটা অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখলাম যে দ্বিবিভাজন হয়। কিন্তু অ্যামিবা যখন প্রতিকূল পরিবেশে থাকে, অর্থাৎ অ্যামিবার যে খাবার বা টেম্পারেচার সেগুলো যদি ঠিক মতো না থাকে তাহলে কি হয়, অ্যামিবার যে ক্ষণপদগুলো আছে, এই যদি অ্যামিবা হয় তো সেই অ্যামিবার ক্ষণপদগুলো অর্থাৎ এই এক্সটেনশনগুলো ধীরে ধীরে ওটার বাইরে সিস্ট তৈরি করে। তো সিস্টের মধ্যে এই অপত্য অ্যামিবাগুলো মানে বহু অ্যামিবা তৈরি হয়। তারপর যখন পরিবেশটা ফেভারেবল হয়ে যায় তখন এই প্রত্যেকটা অ্যামিবা বেরিয়ে গিয়ে, মানে প্রত্যেকটা নিউক্লিয়াস বেরিয়ে গিয়ে কিন্তু এক একটা করে অ্যামিবা তৈরি করে। অর্থাৎ অ্যামিবার ক্ষেত্রে কিন্তু দ্বিবিভাজন বহু বিভাজন দুটোই দেখা যায়। আর আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়ার পরজীবী। আমরা জানি যে সেখানটায় বহু বিভাজন হয়ে প্রচুর পরিমাণে মেরোজয়েড বা স্পোরোজয়েড সেগুলো কিন্তু রিলিজ করে। তো এটা হচ্ছে বহু বিভাজন। এবার সেকেন্ড টাইপ হচ্ছে যে আমাদের অযৌন জননের সেকেন্ড টাইপ হচ্ছে যে বাডিং বা কোরকোদ্গম। সেটা আমরা জানি যে কোথায় হয়, ইস্ট বা হাইড্রা। তো ইস্টটা হচ্ছে একটা এককোষী ছত্রাক। তো ইস্টের দেহে বাডিংটা হয়। তো বাডিংটা কি, যেখানটায় একটা জনিত্রী জীবদেহ আছে সেখান থেকে কিছুটা অংশ এগিয়ে গিয়ে বা কিছুটা সাইটোপ্লাজমের অংশ, তারপরে নিউক্লিয়াসের অংশ এগিয়ে গিয়ে কি করে, একটা বাড তৈরি করে বা একটা স্ফীত অংশ তৈরি করে। তারপরে সেই অংশটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব তৈরি করে। এখন সেই বাডিংটা অর্থাৎ যে স্ফীত অংশটা তৈরি হবে সেটা অনেক সময় দেহের বাইরে তৈরি হতে পারে বা অনেক সময় দেহের ভেতরে তৈরি হতে পারে, অর্থাৎ মাতৃ যে দেহ তার ভেতরে তৈরি হতে পারে। তো বাইরে যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো এক্সোজেনাস বাডিং, আর যদি ভেতরে মানে মাতৃদেহের ভেতরে তৈরি হয় তাহলে সেটাকে বলবো ইন্টারনাল বাডিং। ঠিক আছে। তো হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, হাইড্রার ক্ষেত্রে মাতৃদেহের বাইরে বাডটা তৈরি হয়, সেজন্য হাইড্রার ক্ষেত্রে এক্সোজেনাস বাডিং আমরা দেখতে পাই। আর ইস্টের ক্ষেত্রে কি হয়, ইস্টের ক্ষেত্রে মাতৃদেহের মধ্যে অনেকগুলো বাড পরপর পরপর একসাথে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা ইস্টের ক্ষেত্রে বলি তরুলা দশা। ঠিক আছে।
এখন নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে গেমিউল গঠন। তো গেমিউল গঠনটাও কিন্তু হচ্ছে বাডিং এরই একটা পদ্ধতি। আমরা কি বললাম যে বাডিংটা এন্ডোজেনাস হতে পারে বা এক্সোজেনাস হতে পারে। তো হাইড্রার ক্ষেত্রে আমরা দেখলাম যে মাতৃদেহের বাইরে বাডটা তৈরি হচ্ছে, কিন্তু এই যে স্পঞ্জিলা নামক যে স্পঞ্জ আছে সেই স্পঞ্জের এটা যদি দেহ হয় তো সেই দেহের ভেতরে প্রচুর বাড তৈরি হয়। ঠিক আছে, এই যে বাডগুলো যেটাতে তৈরি হয় সেটাকে আমরা বলছি এন্ডোজেনাস বাডিং, সেটারই অপর নাম হচ্ছে গেমিউল। তো এইটার বাইরে এরকম একটা আবরণ থাকে, আর এই ভেতরের যে বাডগুলো সেই বাডগুলোকে বলা হয় আর্কিওসাইট সেল, আর এটা হচ্ছে মাইক্রোপাইল। তো যখন পরিস্থিতি ফেভারেবল হয় তখন এই আর্কিওসাইট সেলগুলো এই মাইক্রোপাইল দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে অনেকগুলো স্পঞ্জিলা তৈরি করে। তো এন্ডোজেনাস বাডিং এরই আরেকটা নাম হচ্ছে গেমিউল ফরমেশন। নেক্সট হচ্ছে কার ক্ষেত্রে দেখা যায়? স্পঞ্জিলার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে খণ্ডী ভবন, অর্থাৎ কোনো একটা জনিত্রীজীব সেটার দেহটা কোনো কারণে যদি খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় তো প্রত্যেকটা খণ্ড থেকে আর একটা অপত্য তৈরি হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে খণ্ডী ভবন। এক্সাম্পল আমরা ছোট থেকেই জানি যে স্পাইরোগাইরা যে শৈবালটা, তার ক্ষেত্রে জলের স্রোতে যখন স্পাইরোগাইরা ভেঙে যায় প্রত্যেকটা খণ্ড থেকে মাইটোসিস কোষ বিভাজন হয়, তার ফলে অপত্য দেহ তৈরি হয়। এছাড়াও সপুষ্পক উদ্ভিদ বা কিছু প্রাণী যেরকম একাইনোডামস, তারা মাছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই খণ্ডী ভবনটা দেখা যায়। নেক্সট টাইপ, সেটা হচ্ছে রিজেনারেশন বা পুনরুৎপাদন। সেটাও টাইপ অফ ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডী ভবনের মতনই। সেখানটাতেও প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা দেহ, সেটা যদি কোনো একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেই অংশটা থেকে আবার নতুন অপত্য তৈরি হয়। তো এই পুনরুৎপাদনে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে এপিমরফোসিস, অর্থাৎ কোনো একটা জীব, সেই জীবটার ক্ষুদ্র অংশ সেটা নষ্ট হয়ে গেল, তো সেই ক্ষুদ্র অংশটা যেটা নষ্ট হয়ে গেল সেটা আবার পুনঃস্থাপিত হলো, সেটা যদি হয় সেটাকে বলা হয় এপিমরফোসিস। আর যে ক্ষুদ্র অংশটা বিচ্ছিন্ন হয়েছিল সেই ক্ষুদ্র অংশটা থেকে আবার পুরো জীবটা তৈরি হওয়া, এটাকে বলা হয় মরফোল্যাক্সিস। যদি আমরা দেখি যে এটা একটা প্ল্যানেরিয়া, তো সেই প্ল্যানেরিয়ার দেখা গেল এইটুকু অংশ আলাদা হয়ে গেল আর এই টোটাল অংশটা আলাদা হয়ে গেল। তো এটার ক্ষেত্রে এই যে হারানো অংশটা পুনঃস্থাপিত হলো, এইটুকু পুনঃস্থাপিত হলো, এটা নতুন করে তৈরি হলো, এইটাকে বলা হবে, আমরা বলবো হচ্ছে এপিমরফোসিস। আর যেটার ক্ষেত্রে এইটুকু অংশটা থেকে, অর্থাৎ এই ওপরের অংশটা থেকে টোটাল জীবটা তৈরি হলো, এইটাকে আমরা বলছি হচ্ছে মরফ্যাল্যাক্সিস। এই দুটো টার্ম কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি আমরা যে বুলবিল। বুলবিলটা কি? যে কিছু শৈবাল আছে, কারা বা এই ধরনের যে শৈবাল আছে, সেই শৈবালগুলোর যে মূলের মতো অংশ বা রাইজয়েড, সেখান থেকে যখন একটা স্ফীত অংশ কোনো কিছু দেখা যায় সেই স্ফীত অংশটাকে বলা হয় বুলবিল। কিছু গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেও এই বুলবিল তৈরি হয়, আর এই বুলবিলের মাধ্যমে অযৌন জনন, অর্থাৎ সেই প্রত্যেকটা বুলবিল থেকে আবার অপত্য জীব তৈরি হয়। ঠিক আছে, তো এতগুলো যে টাইপ পড়লাম প্রত্যেকটাই হচ্ছে যে জনিত্রী জীবের দেহকোষ থেকে অপত্য তৈরি হচ্ছে। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে যে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন। সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। রেণু উৎপাদন হচ্ছে মানে প্রত্যেকটা রেণু তখন হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড। এবার এই রেণু উৎপাদনটা কিন্তু আমাদের আরেকটু ইন ডিটেলে পড়তে হবে। তো রেণু উৎপাদনটা অযৌন জননের একটা ভীষণ গুরুত্বপূর্ণ টাইপ, যেখানটায় একটা জনিত্রী জীব থেকে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়। এখন সেই রেণুগুলো
নিশ্চল হতে পারে বা সচল হতে পারে। তো সচল যে রেণুগুলো সেগুলোকে বলা হয় চলরেণু বা জুস্পোর। তাহলে সচল হবে তার মানে সেই রেণুগুলোতে নিশ্চয়ই কি থাকবে, ফ্লাজেলা থাকবে, অর্থাৎ একটা গমনাঙ্গ থাকবে। তো সেই চলরেণু কাদের কাদের ক্ষেত্রে উৎপন্ন হয়, ক্ল্যামাইডোমোনাস বা ফাইটোপথেরা তাদের ক্ষেত্রে কিন্তু চলরেণু উৎপন্ন হয়। এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ক্ল্যামাইডোমোনাস বা ফাইটোপথেরা এদের ক্ষেত্রে চলরেণু উৎপন্ন হয়। এখন এই যে ফ্লাজেলাগুলো থাকে সেই ফ্লাজেলাগুলোর মধ্যে এটা যদি একটা জীবদেহ হয় তো সেই জীবদেহতে ফ্লাজেলাটা যদি মসৃণ হয়, অর্থাৎ সেই ফ্লাজেলার গায়ে যদি কোনো অংশ না থাকে তাহলে সেই ফ্লাজেলাটাকে বলা হয় হুইপ্লাস ফ্লাজেলা। ঠিক আছে, হুইপ্লাস ফ্লাজেলা আমরা বইতেই ছবি পেয়ে যাব। আর যদি কোনো ফ্লাজেলার মধ্যে এইরকম চুলের মতো কোনো উপবৃদ্ধি থাকে তাহলে সেটাকে বলবো টিনসেল ফ্লাজেলা। তো ক্ল্যামাইডোমোনাস বা ফাইটোপথেরা এগুলোতে আমরা চলরেণু দেখতে পাই, অর্থাৎ ফ্লাজেলা থাকবে রেণুর মধ্যে, এবং রেণুটা সবসময়ই হবে হ্যাপ্লয়েড বা এন। তো চল রেণুর মধ্যে এগুলোই। আর অচল রেণুর মধ্যে প্রচুর টাইপ আছে, আমরা সবগুলো পড়বো না, কিছু কিছু যে কটা আমি লিখেছি শুধুমাত্র সেইগুলো আর সেগুলো কাদের মধ্যে দেখা যায় অর্থাৎ এক্সাম্পল গুলো পড়বো। তো অচল রেণু তার মানে সেই রেণুগুলোতে কোনো ফ্লাজেলা থাকবে না, সেই রেণুগুলো চলাচল করতে পারবে না। তো প্রথমেই হচ্ছে কি স্পোরাঞ্জিওস্পোর, মানে সেই রেণুগুলো একটা রেণুস্থলী, সেই কাদের ক্ষেত্রে দেখা যায়, মিউকর বা রাইজোপাস, সেই সমস্ত যে ছত্রাক আছে সেগুলোর মধ্যে একটা রেণুস্থলী থাকবে এবং সেই রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়ামের মধ্যে রেণুগুলো তৈরি হবে, অর্থাৎ ইন্টারনালি একটা থলির মতো অংশে রেণুস্থলীর মধ্যে সেই রেণুগুলো তৈরি হবে, ইন্টারনালি তৈরি হবে। তো যখন এই রেণুস্থলীটা ফেটে যাবে রেণুগুলো বাইরে বেরিয়ে যাবে এবং সেখান থেকে অপত্য যে জীব সেগুলো উৎপন্ন হবে। তো সেইটাকে বলবো স্পোরাঞ্জিওস্পোর। কাদের ক্ষেত্রে দেখা যায়, মিউকর, রাইজোপাস এদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কনিডিয়া। তো কনিডিয়াটা কোথায় দেখা যায়, পেনিসিলিয়াম নামক ছত্রাকে সেটা দেখা যাচ্ছে। কিন্তু কনিডিয়াটা কি, কনিডিয়াটা যে পেনিসিলিয়াম ছত্রাকের তার বাইরের দিকে রেণুগুলো উৎপন্ন হচ্ছে, প্রত্যেকটাকে আমরা বলছি যে কনিডিয়াম। তো প্রত্যেকটা কনিডিয়াম থেকে একটা একটা করে প্রত্যেকটা কনিডিয়াম তারা শৃঙ্খল আকারে একটার পর একটা বহির্জনিষ্ণুভাবে মানে এক্সটার্নালি বাইরের দিকে কনিডিয়াম গুলো একসাথে যুক্ত থাকে। এবার এই প্রত্যেকটা কনিডিয়া বা রেণুগুলো থেকে অপত্যজীব তৈরি হবে, সেটা হচ্ছে কনিডিয়া। নেক্সট হচ্ছে ওইডিয়া। তো ওইডিয়াটা কাদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাসদের ক্ষেত্রে যে এই ছত্রাকগুলোর যে দেহের কোষটা সেটা বারবার করে বিভাজিত হয়, তার ফলে সেখানটায় কিছু কার্বোহাইড্রেট বা লবণ সেইগুলো যদি বেশি থাকে তখন সেখানটায় যে রেণু উৎপন্ন হয় সেটাকে আমরা বলি ওইডিয়া। সেটা কোথায় দেখা যায়, ওই অ্যাগারিকাসে। নেক্সট হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা কোথায় দেখা যায়, যেটা মিউকর বা রাইজোপাসের ক্ষেত্রে দেখা যায়। তো সেখানটায় কি হয় যে গ্লাইকোজেন বা ফ্যাট সেই পদার্থগুলো সঞ্চিত হয়ে যখন সেই রেণুগুলো তৈরি হয় তখন সেটাকে আমরা বলি ক্ল্যামাইডোস্পোর। নেক্সট হচ্ছে যে সমরেণু। তো রিক্সিয়া বা লাইকোপোডিয়াম তাদের ক্ষেত্রে কি হয় যে রেণুস্থলী তৈরি হয়, যেটা আমরা স্পোরাঞ্জিওস্পোরে পড়লাম। তো সেই রেণুস্থলীর মধ্যে সমস্ত রেণুগুলো যদি সমান আকৃতি বিশিষ্ট হয় তখন সেটাকে আমরা বলি সমরেণু। আর আরেকটা হচ্ছে অসমরেণু। অসমরেণুটা কাদের ক্ষেত্রে দেখা যায়, যে সেলাজিনেল্লা। তো তাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে দুটো পৃথক ধরনের রেণুস্থলী, আর সেই রেণুস্থলীগুলোর মধ্যে কিছু রেণু তৈরি হয় আকৃতিতে ছোট আর কিছু হচ্ছে আকৃতিতে বড়। তো ছোটগুলোকে আমরা বলি মাইক্রোস্পোর আর বড়গুলোকে আমরা বলি মেগাস্পোর। ঠিক আছে, তো মাইক্রোস্পোর গুলো যে রেণুস্থলীতে তৈরি হয় সেটাকে আমরা বলি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর মেগাস্পোর গুলো যেখানটায় তৈরি হয় সেগুলোকে বলি মেগাস্পোরাঞ্জিয়াম।
ঠিক আছে, তো এইটার এক্সাম্পল পড়লাম। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসকোরেনু অ্যান্ড ব্যাসিডিও রেনু। তো সেটা কি, যে অ্যাসকোমাইটোসিস যাদের ক্ষেত্রে থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু নিষেক হয়, সেই সমস্ত ছত্রাকগুলোর ক্ষেত্রে নিষেক হয়। নিষেক হওয়ার ফলে ডিপ্লয়েড হলো। এবার সেই ডিপ্লয়েড থেকে একটা, মানে ডিপ্লয়েড জাইগোটটা থেকে একটা ফল দেহ সৃষ্টি হয়। তারপরে সেই ফল দেহ থেকে মিওসিস হয়, সেখান থেকে রেণু উৎপাদন হয়। ঠিক আছে, যেরকম অ্যাসকোবোলাসের ক্ষেত্রে সেটাকে বলি আমরা অ্যাসকোরেনু। আর যখন ব্যাসিডিওমাইসেটিস যারা, তাদের মধ্যে যখন এরকম হয় যে রেণুটা উৎপন্ন হয়, নিষেক হয়, তারপরে সেখান থেকে মিওসিস বিভাজন হয়ে সেখান থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন হয়, তাকে আমরা বলি হচ্ছে ব্যাসিডিও রেণু। তো এই অ্যাসকোরেনু আর ব্যাসিডিও রেণুটার ক্ষেত্রে যেহেতু একটা নিষেক সম্পন্ন হচ্ছে, যৌন জনন হচ্ছে, নিষেক হচ্ছে মানে সেটাকে আমরা যৌন জনন বলে ফেলছি, তো সেই জন্য এই দুটো টাইপের রেণুকে কিন্তু বলা হয় যৌন রেণু। যৌন জনন তারপরে উৎপন্ন হচ্ছে বলে এই দুটোকে আমরা বলছি যৌন রেণু। তো তার মানে এই যে রেণু উৎপাদনটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, যেখানটায় প্রত্যেকটার এক্সাম্পল পড়তে হবে, যে চলরেণুর এক্সাম্পল, কাদের কাদের মধ্যে আমরা চলরেণু দেখতে পাই, বা অচল রেণুর এক্সাম্পল। এছাড়াও হয়তো বললো যে ক্ল্যামাইডোস্পোর কোন জীবের ক্ষেত্রে উৎপন্ন হয়। তো এই সমস্ত উদাহরণগুলো আমাদের এই রেণু উৎপাদনটা ভালো করে পড়তে হবে। তো এই টোটালটাই গেল যৌন জনন। সেখানে আমরা কি পড়লাম, যে আমাদের যৌন জনন কাকে বলে, যৌন জননের সংজ্ঞা কি, কোথায় হয়, তারপরে পড়লাম যে সুবিধা অসুবিধা, সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপরে যে যৌন জননের টাইপসটা, সেটা আমরা একটা ছকের আকারে পড়ে নিলাম শর্টের মধ্যে, শুধুমাত্র কি হয় আর তার এক্সাম্পল, আর রেণু উৎপাদনটা আমরা একটু ইন ডিটেলে পড়লাম। ওকে, থ্যাংক ইউ।